Hello everyone, welcome back to another travel vlog. আজকের ডেস্টিনেশন ভিয়েতনাম। এই ট্রিপটি আমরা মেক মাই ট্রিপের মাধ্যমে বুক করেছিলাম। এবারের এই ট্রিপটি আমাদের কাছে খুব স্পেশাল ছিল, কারণ প্রথমবার আমরা নিজেদের বাবা মাদের আমাদের সাথে করে বিদেশ ভ্রমণে নিয়ে যেতে পারলাম। ভিয়েতনাম জার্নির ডিটেলস জানতে হলে এই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম হ্যানয় দিয়ে। হ্যানয় হলো ভিয়েতনামের ক্যাপিটাল সিটি। সেই মতন ব্যাকপ্যাক করে আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ইন্ডিগোর ডিরেক্ট ফ্লাইট ছিল ফ্রম কলকাতা টু হ্যানয় সিটি। ইন্ডিগোর ডিরেক্ট ফ্লাইটটি কলকাতা থেকে 12:45 নাগাদ ছাড়ে এবং হ্যানয়ের লোকাল টাইম বিকেল 4:30 নাগাদ পৌঁছা যায়। ইন্ডিয়া টু ভিয়েতনামের যে টাইম ডিফারেন্সটা সেটা হচ্ছে 1.5 ঘন্টা এগিয়ে। ভিয়েতনামে কিন্তু আপনাদের একটা ভিসা লাগবে, যেটা অবশ্যই আপনাকে আগে থেকে অ্যাপ্লাই করতে হবে। ভিসা কিন্তু প্রসেস হতে আপনার 7 থেকে 10 দিন লেগে যায়। ওয়েবসাইটটা স্ক্রিনে মেনশন করা রইল। কলকাতা এয়ারপোর্টে এই উড়ানযাত্রী ক্যাফেটে কিন্তু চালু হয়েছে। অনেক সাবসিডাইজ রেটে আপনারা চা, কফি, সিঙ্গারা ইত্যাদি পেয়ে যাবেন। এটি গেট নাম্বার 1 এর পাশে অবস্থিত। হাতে কিছুক্ষণ টাইম থাকায় আমরা এয়ারপোর্টেই লাঞ্চ করে ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। ভিয়েতনাম যাওয়ার বেস্ট টাইম কিন্তু ওই অক্টোবর থেকে মার্চ এপ্রিল অবধি। হ্যানয় হচ্ছে নর্দার্ন ভিয়েতনামে, সেখানে কিন্তু এই সময়টা প্রচণ্ডই ঠান্ডা থাকে এবং খুবই হাওয়া চলে। আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা মতন ডিলে করেছিল। দুপুর 1:35-40 নাগাদ আমাদের ফ্লাইট হ্যানয়ের উদ্দেশ্যে রওনা দিল। ফ্লাইটটা বাংলাদেশ হয়ে, মিজোরাম হয়ে, তারপরে মায়ানমারের কিছুটা অংশ দিয়ে লাওস হয়ে প্রবেশ করে ভিয়েতনামে। ডিলে হওয়ায় হ্যানয়ের লোকাল টাইম বিকেল 5:30 নাগাদ আমরা ওখানে ল্যান্ড করি। এখানে একটা কথা বলে রাখি, ইমিগ্রেশনের জন্য কিন্তু অনেকটাই টাইম লাগে। পিক ট্যুরিস্ট সিজনে এলে কিন্তু এখানে ইমিগ্রেশন লাইনটা অনেকটাই বড় হয়ে যায়, তাই টাইমটাও বেশি লাগে। হ্যানয় এয়ারপোর্টের ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো ছিল। ওরা নিজেদের কালচারটি এখানে ছবির আকারে ভালোভাবে বেশ ফুটিয়ে তুলেছে। এমএমটি দিয়ে বুকিং করার জন্য আমাদের ট্যাক্সি বাইরেই অপেক্ষা করছিল নামের প্ল্যাকার্ড নিয়ে। তো সেটাতে করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আমরা জানতাম না এই সময় কিন্তু লুনার নিউ ইয়ার সেলিব্রেট করা হয়। ভিয়েতনামে কিন্তু এই সময় 10 দিন ধরে পালন করা হয় নিউ ইয়ার। হোটেলে আমরা লাগেজ রেখেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম ট্রেন স্ট্রিটের উদ্দেশ্যে। ট্রেন স্ট্রিট যাওয়ার আগে একবার গুগল থেকে আপনারা ট্রেন টাইমিংসগুলো চেক করে নেবেন। এখানে কিন্তু কোনো এন্ট্রি টিকিটস নেই, কিন্তু হ্যাঁ, এখানে আপনাদের বসতে গেলে এই ক্যাফেগুলোর থেকে কিছু না কিছু অর্ডার করতেই হবে। ভিয়েতনাম গিয়ে ট্রেন স্ট্রিট কিন্তু মিস করা যাবে না। আমরা এখানে অর্ডার করেছিলাম এখানকার ফেমাস এগ কফি আর তার সাথে নুডলস। এখানে কিন্তু খুব ফেমাস হচ্ছে বিয়ার নিয়ে
তার ঢাকনাটাকে ট্রেন লাইনের উপরে রেখে দেওয়া। ট্রেন পাস হলে সেই ঢাকনাটি অ্যাজ আ মেমোরি আপনারা রেখে দিতে পারেন। ট্রেন স্ট্রিটের এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত ছিল। এই এত কাজ দিয়ে ট্রেনটা যে পাস করলো, প্রত্যেকের ওখানে এক্সাইটমেন্ট লেভেল কিন্তু খুবই হাই ছিল এবং প্রত্যেকে ওখানে যারা উপস্থিত ছিল সবাই দারুণ এনজয় করেছিল ব্যাপারটা। এরপর আমরা বিয়ার স্ট্রিটের দিকে রওনা দিলাম। এই স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ওখানকার লোকাল রিক্সা। হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভিয়েতনামে গিয়ে আমরা যেটা বুঝলাম যে এখানে পলিউশন লেভেল খুবই কম, কারণ এখানে বেশিরভাগ ভেহিকেলই আপনার ইলেকট্রনিক ভেহিকেল। এরপর আমরা পৌঁছে গেলাম ফেমাস বিয়ার স্ট্রিটের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন সুরাপ্রেমীদের জন্য এই জায়গাটি একদম যেন স্বর্গরাজ্য। হ্যানয় গেলে একটা জিনিস মাথায় রাখবেন, ওখানে সবই দোকানপাট এবং রেস্টুরেন্টস কিন্তু 10টার মধ্যে বন্ধ করে দিচ্ছিল। এটা লুনার নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য কিনা জানি না, কিন্তু খাবার পাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল। যদিও KFC, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং এই সবই দোকান ওখানে রয়েছে এবং ওগুলোই লাস্টে খোলা ছিল। তো লোকাল ফুড বা লোকাল রেস্টুরেন্টস খুবই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ওখানে। এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিনে গন্তব্যস্থল হচ্ছে হ্যালং বে। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি নিয়ে আপনাদের কাছে আমরা ফেরত আসছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।